আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। আজকে তোমাদের পদার্থবিজ্ঞান ক্লাসটি নিয়ে আমি হাজির হয়েছি। আমি শাহিনুর সুজন। তো আজকে ক্লাসটিতে আসতে একটু 5-7 মিনিট একটু বিলম্ব হয়েছে। প্রথমত আমি আসলে একটু অসুস্থ, তারপরে একটু যান্ত্রিক ত্রুটির কারণে আমার আসতে একটু লেট হয়েছে। আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি তোমরা যারা আমার জন্য অপেক্ষা করছিলে ক্লাসটি করার জন্যে। তো শিক্ষার্থী বন্ধু, সবাইকে শুভ সকাল। ওয়ালাইকুম আসসালাম। আমি দেখছি অনেকেই ক্লাসে জয়েন করেছো। চলো তাহলে আমরা আজকে ফিজিক্সের গুরুত্বপূর্ণ ক্লাসটি করে ফেলি। আজকে আমরা ভ্যাক্টর ক্যালকুলাস সম্পর্কে কিছুটা আইডিয়া নেওয়ার চেষ্টা করবো আজকের ক্লাসে। চলো তাহলে আমরা আর কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করে দেই। ঠিক আছে, আমার জন্য সবাই নিশ্চয়ই দোয়া করবে তোমরা। ঠিক আছে, থ্যাংক ইউ। ভেক্টর ক্যালকুলাস, আজকে আমরা যে টপিকটি পড়ব সেটি হচ্ছে ভেক্টর ক্যালকুলাস। এটা ভেক্টর অধ্যায়ের আরেকটা অংশ, ভেক্টর ক্যালকুলাস। তো ক্যালকুলাস আসলে গণিতের একটা শাখা। তো ফিজিক্সের ভাষা তো আসলে গণিত, সেক্ষেত্রে দেখা যায় যে ক্যালকুলাসের প্রয়োজন পড়ে। ফিজিক্সের মধ্যে ক্যালকুলাসে অনেকটাই প্রয়োজন পড়ে। তো ফিজিক্সকে অনেক সহজ করে দিয়েছে ক্যালকুলাস। বিজ্ঞানী নিউটন ক্যালকুলাস আবিষ্কার করেছিল। ক্যালকুলাসের দুইটা আবার অংশ আছে। ক্যালকুলাসের প্রথম যে একটা অংশ সেটাকে আমরা বলতে পারি তোমার ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন যেটার বাংলা হচ্ছে তোমার ব্যবকলন। যেটার আরেকটা বাংলা হচ্ছে অন্তরীকরণ। অন্তরীকরণ। আবার ঠিক একই সাথে ক্যালকুলাসের দুইটা শাখার মধ্যে আরেকটা শাখা হচ্ছে ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন, তো এটার বাংলাটা হচ্ছে সমাকলন। এটাকে অনেক নামে তুমি ডাকতে পারবে। এটাকে যোগজীকরণ বলে। এটাকে তুমি আরো অনেকগুলো নামে যদি ডাকো, একত্রিতকরণ, পুঞ্জীভূতকরণ, সামিশন। মূল কথা যে একসাথে করে ফেলা হচ্ছে ইন্টিগ্রেশনের মূলত কাজ। ইন্টিগ্রেট শব্দটার অর্থ হচ্ছে একসাথে করা। আচ্ছা, তো এই ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন এটা হচ্ছে ক্যালকুলাসের দুইটা শাখা। ক্যালকুলাসের দুইটা শাখা। আমরা স্পেশালি ডিফারেন্সিয়েশনটা নিয়ে একটু গভীরভাবে আলোচনা করব, কেন সেই কারণটা বলে নিচ্ছি। তো নর্মালি তোমরা একটা জিনিস নিশ্চয়ই জেনে থাকবে যে নর্মালি বাস্তব জীবনে, যেমন মনে করো একজন মাঝি যদি নৌকা চালায়, তাহলে সেক্ষেত্রে মানে একজন নৌকা চালককে, মানে যে আসলে আমি বোঝানোর চেষ্টা করতেছি যে নৌকা চালায় তাকে আমরা কি বলি? সবাইকে আনসার করলে নিশ্চয়ই সবাই বলবে পাইলট, তাই না? একটু সম্ভবত অবাক হচ্ছে, তাই না? হ্যাঁ, সত্যি তাই। তোমার নৌকা চালায় যে তাকে আমরা পাইলট বলি না, তাকে আমরা মাঝি বলি। হ্যাঁ, তাকে আমরা মাঝি বলি। তার মানে চালনা করার উপরে কিছু ফিক্সড বিষয় থাকে, চালকের উপরে কিছু জিনিস নির্ভর করে। যেমন নৌকা যে চালায় তাকে মাঝি বলি, বিমান যে চালায় তাকে পাইলট বলি, যে বাস বা গাড়ি চালায় তাকে ড্রাইভার বলি। চালক কিন্তু আলাদা। যে নৌকা চালায় তাকে আমরা কখনোই পাইলট বলি না, ড্রাইভার বলি না, মাঝি বলি। তো আলটিমেটলি তোমার গণিতকে চালায় এরকমও কিন্তু তোমার চালক আছে। যে গণিতকে কে চালায়? গণিতকে চালায় অপারেটর, নট ভেক্টরকে চালায়। আমি বলছি গণিতকে কে চালায়। যেমন মনে করো দুইটা নাম্বার, যেমন মনে করো 5, 3, দুইটা সংখ্যা আমি পাশাপাশি রেখে দিছি। সংখ্যাগুলো কিন্তু ইনঅ্যাক্টিভ। যখনই আমি এর মাঝখানে একটা চিহ্ন দিব, যখনই এর মাঝখানে আমি একটা চিহ্ন না কিছু একটা দিলাম, অটোমেটিক কিন্তু তারা দুইজন সিদ্ধান্ত নিয়ে একটা ফলাফলে পরিণত হয়ে যাবে। ফলাফলটা হচ্ছে 8। তারা যে দুইজনে মিলে যে সিদ্ধান্ত উপনীত হলো সেটা হলো 8। সেটা কার জন্য? সেটা এই চিহ্নটার জন্য। এই চিহ্নটা তো এরকম অনেক চিহ্ন আছে। এই 5 এবং 3-এর মাঝখানে আমি মাইনাস দিতে পারি, আমি এরকম গুণ দিতে পারি, আমি এরকম ভাগ দিতে পারি। তো নানান রকম কিছু চিহ্ন দিতে পারি। চিহ্ন দেওয়ার পরে কিন্তু সংখ্যাগুলো ডিসাইড করে একটা রেজাল্টে চলে যাবে। আচ্ছা, এই যে এগুলাকে আমরা অপারেটর বলতে পারি, যারা অপারেশন করে।
যারা অপারেট করে, অপারেশন করে। তো অপারেটরের আবার কোনো দাম নাই যদি তার পাশে কোনো নাম্বার না থাকে। অপারেটর কাদের অপারেশন করে? এই নাম্বারগুলোর অপারেশন করে। আচ্ছা, অপারেটরের ঠিক যেমন দাম নাই এই নাম্বারগুলো না থাকলে, ঠিক তেমন নাম্বারের দাম নাই যদি অপারেশন তাদেরকে না করা হয়। তো আলটিমেটলি এরকম অনেক অপারেটর আছে, যেমন তুমি যে কোনো একটা নাম্বার লিখে তার পাশে যদি তুমি একটা লগ দাও, হ্যাঁ, সে অপারেট করবে, সে একটা নতুন রেজাল্ট এনে দিবে। আবার মনে করো তুমি এখানে 60 একটা ভ্যালু দিয়ে তুমি এই পাশে কস দিলা, সে কিন্তু এই নাম্বারকে নেওয়ার পরে এই কস নতুন একটা ভ্যালু এনে দিবে, একটা রেজাল্ট এনে দিবে। তার মানে গণিতকে চালায়, যদি কে আমরা জিজ্ঞেস করি, গণিতকে চালায় হচ্ছে অপারেটর। তো এরকম অনেক অপারেটর আছে। তো অপারেটর মূলত কি করে? অপারেটর হচ্ছে একটা গাণিতিক ফাংশন। তো অপারেটর তোমার অপারেশন করে, তবে কাদের অপারেশন করে? সংখ্যাকে অপারেশন করে, নাম্বারগুলোকে অপারেশন করে। তো আমরা যে জায়গায় আছি ভেক্টর ক্যালকুলাস, এখানে কিন্তু একটা অপারেটর আছে যার নাম হচ্ছে ভেক্টর অপারেটর। এখানে যে অপারেটরটা আছে তার নাম হচ্ছে ভেক্টর অপারেটর। ভেক্টর অপারেটর, এটাকে ভেক্টর অপারেটর না বলে আমি আরেকটু সুন্দর করে যদি বলি ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর। ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর, সরি, ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর। তো ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর বলে একটা কথা আছে, এটা হচ্ছে ভেক্টর অপারেটর। মানে আমরা দেখলাম গণিতের অনেক অপারেটর আছে, তো ভেক্টরকে চালায় এরকম কি কোনো অপারেটর আছে কিনা সেটা দেখছি। সেটার নাম হচ্ছে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর। সেটার গণিতটা হচ্ছে, ম্যাথমেটিক্যালি সেটাকে লিখলে এই যে ডেলের উল্টা, এই যে এটার উপরে ভেক্টর চিহ্ন দিলেও সে অপারেটর, না দিলেও সে অপারেটর। তো ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরকে এই যে এভাবে প্রকাশ করা হয়, ঠিক আছে? ত্রিভুজের উল্টা, ত্রিভুজের উল্টা। তো এটার বাংলা নাম হচ্ছে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর। এটাকে অনেকে ডেল বলে থাকে, অনেকে এটাকে ন্যাবলা বলে থাকে, ন্যাবলা বলে, অনেকে এটাকে ডেল অপারেটর বলে, ঠিক আছে? এরকম নানা নামে এটাকে ডাকা হয়। তো এই যে একটা টপিক আমরা দেখলাম যে ভেক্টরকে চালনা করবে, তার নাম হচ্ছে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার থ্যাংক ইউ রাকিব তোমার চমৎকার পরামর্শের জন্য। তোমরা আমার ক্লাস থ্যাংক ইউ, তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা দেখলে আশা করি এই টপিকের মধ্যে কোনো সমস্যা থাকলে সেটা সমাধান হয়ে যাবে। তো ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর, যেটাকে আমরা ন্যাবলা, ডেল এগুলো নামে ডাকি, যেটা দেখতে এরকমই, এটা কিন্তু কোনো চেঞ্জ করা যাবে না। অপারেটরকে কখনো চেঞ্জ করা যায় না। অপারেটর সে যা চিন্তা করবে তাই হবে, ঠিক আছে? তো ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর যে তোমরা দেখছো, এই যে ন্যাবলা বা ডেল অপারেটর যাই তুমি বলো, এটার কিন্তু ফিক্সড একটা ভ্যালু আছে। এটার কিন্তু ফিক্সড একটা ভ্যালু আছে। ভ্যালুটা দেখতে কেমন? ভ্যালুটা দেখতে এরকম, ডেল ডেল এক্স আই প্লাস ডেল ডেল ওয়াই জে প্লাস ডেল ডেল জেড কে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? তো ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর এর ভেতরে যা আছে আর কি, মানে এটার একটা ফিক্সড ভ্যালু আছে, সেটা হচ্ছে দেখতে এই যে এরকম। আমি একের মতো যেটা এঁকেছি সেটার নাম হচ্ছে তোমার ডিফারেনশিয়াল অপারেটর। মানে আমি এই যে যে আমি একটু চিহ্ন দিয়ে দিই, এই যে জায়গাটা আমি এঁকেছি, এই যে জায়গাটা এঁকেছি, এগুলো তো একের মতো দেখা যাচ্ছে, একের মতো। হ্যাঁ, বড় করে একটু একের মতো আঁকলে এগুলাকে ডেল বলে, এগুলাকে ডেল বলে। যেমন ডেল ডেল এক্স আই, ডেল ডেল ওয়াই জে, ডেল ডেল জেড কে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমরা এই ডেল অপারেটরের নাম রেখেছিলাম ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর। তো এই ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরের মধ্যে আমরা যা পেলাম, আমরা ডেল ডেল এক্স, ডেল ডেল ওয়াই, ডেল ডেল জেড বলে কিছু রাশি পাইলাম। আবার আই জে কে কিছু জিনিস পাইলাম, আই জে কে। আই জে কে দ্বারা আমরা বুঝি এটার নাম হচ্ছে ভেক্টর, কোনো সন্দেহ নেই। আই জে কে দ্বারা তিনটা স্থানাঙ্ক ব্যবস্থায় এদের ভ্যালুগুলা কত সেটা আমাদেরকে বলে দেয়। তার মানে আই দেখে আমি বুঝছি এটা এক্স অক্ষ বরাবর, তার মানে এটা একটা দিক আছে। এরকম জে কে এগুলো দেখে আমরা বুঝতে পারি, যেগুলো আমরা পড়ে আসছি আগে। তো আই জে কে দেখে বুঝতেছি এটা ভেক্টর। এখন এই ডেল ডেল এক্স, ডেল ডেল ওয়াই, ডেল ডেল জেড, এটাকে আমরা বলবো ডিফারেনশিয়াল অপারেটর। হ্যাঁ, এটাকে আমরা বলবো ডিফারেনশিয়াল অপারেটর। তার মানে কি বুঝলাম শিক্ষার্থী বন্ধুরা?
এই পুরো ভ্যালুটার নাম তাহলে আমরা বলতে পারি ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর। এই ডেল ডেল এক্স, ডেল ডেল ওয়াই, ডেল ডেল জেড এগুলোকে বলা হয় ডিফারেনশিয়াল অপারেটর। মানে এই জিনিসগুলো দেখলে তুমি বুঝতে পারবা যে এটা ডিফারেন্সিয়েশন করতে হবে, কারণ এটার নাম হচ্ছে ডিফারেনশিয়াল অপারেটর। ঠিক তুমি এই চিহ্নটা দেখলে যেমন বোঝো এটা যোগ করতে হবে, ঠিক তেমন আজকে থেকে ডেল ডেল এক্স, ডেল ডেল ওয়াই, ডেল ডেল জেড দেখলে তুমি বুঝবা তোমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, মানে এগুলোর নাম হচ্ছে ডিফারেন্সিয়াল অপারেটর। আচ্ছা, মানে ডিফারেন্সিয়েশনকে যে চালায়, এই যে এরা চালায়, তো পুরোপুরি এর নাম হচ্ছে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর। সেটার ভ্যালুটা ফিক্সড আমরা দেখলাম। তো কেন এটার নাম ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর সেটাও আমরা বুঝতে পারলাম। আই জে কে দেখে বুঝছি এটা ভেক্টর, আর এগুলো দেখে বুঝছি ডিফারেনশিয়াল অপারেটর। টোটাল নামটা হচ্ছে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর। তো এই ন্যাবলা বা ডেল অপারেটরের মধ্যে বা ভেক্টর অপারেটরের মধ্যে বা ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরের মধ্যে কি থাকে সেটা আমরা দেখে ফেললাম। এবার চলো তোমাদেরকে একটু এই ডিফারেনশিয়াল অপারেটর নিয়ে একটু বুঝিয়ে নিয়ে আসলে তোমরা আরো ভালো করে টপিকটা বুঝে ফেলতে পারবে। আমি ঠিক যতটুকু বুঝিয়েছি আমি আশা করছি তোমরা, আমি নিজেও একটু অসুস্থ, আমি আস্তে আস্তেই বলছি, আমার বিশ্বাস তোমরা বুঝতেছো। বেসিকটা বুঝলে হয় কি, যে কোনো জায়গায় ছেড়ে দিলে সেখান থেকে উদ্ধার হয়ে আসা যায়। তো এই ভেক্টর ক্যালকুলাসে আমি এখন তোমাদেরকে পড়াবো ডিফারেন্সিয়েশন কিভাবে করতে হয়। হ্যাঁ, যেমন এক্ষেত্রে দুইটা ডিফারেন্সিয়েশন তুমি করতে পারো, দুইভাবে ডিফারেন্সিয়েশন করা যায়। যেমন একটা হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, একটা হচ্ছে তোমার পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, আরেকটা হচ্ছে তোমার টোটাল ডিফারেন্সিয়েশন। হ্যাঁ, ডিফারেন্সিয়েশনের আমি দুইটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, যেটা স্পষ্ট হওয়া তোমাদের জন্য খুবই দরকার। তো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন আর টোটাল ডিফারেন্সিয়েশন আমি মূলত দেখাচ্ছি কিন্তু তোমাদেরকে ডিফারেন্সিয়েশন। তো যখন তুমি টোটাল ডিফারেন্সিয়েশন করবা তখন তুমি এটাকে ডিডি এক্স দিয়ে প্রকাশ করতে পারো, কোনো সমস্যা নাই। আর যখন তুমি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করবা তখন এটাকে তুমি ডেল ডেল এক্স দিয়ে প্রকাশ করবা। এই জিনিসটা ফিক্সড হয়ে গেল। আসলে মূলত দুইটা জিনিস একই। আসলে পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করলে ডেল ডেল এক্স, আর টোটাল ডিফারেন্সিয়েশন করলে ডিডি এক্স। এখন কখন স্যার আমি পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করব, কখন টোটাল ডিফারেন্সিয়েশন করব, সেটা নিয়ে একটু কনফিউশন চলে আসে। তো আমি তোমাদেরকে সেটা একটু স্পষ্ট করে দেওয়ার চেষ্টা করছি। যেমন আমি শুরুতেই তোমাকে বলেছি ডিডি এক্স বলো আর ডেল ডেল এক্স বলো, এরা তো একই, এদের নাম হচ্ছে ডিফারেন্সিয়াল অপারেটর। এখানে কিন্তু তুমি চাইলেই ডিডি কেটে 1/x লিখতে পারবা না, কারণ এটা হচ্ছে অপারেটরের কোনো পরিবর্তন করার সুযোগ নাই। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে যে জিনিসটা বলছি যে ডিফারেন্সিয়েশন করতে গেলে কিছু ফিক্সড লজিক তোমাকে জানতে হবে। যেমন আমি কাকে ডিফারেন্সিয়েশন করব, আমি ধরো এখানে লিখছি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই, একটা ভ্যালুকে আমি ডিফারেন্সিয়েশন করছি। এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই একটা ভ্যালুকে আমি কি করছি, ডিফারেন্সিয়েশন করছি। তো ডিফারেন্সিয়েশন করার আগে তোমাকে আমি একটা জিনিস শিখিয়ে দিই, সেটা হচ্ছে যেমন ডিডি এক্স এক্স সমান সমান 1। ডিফারেন্সিয়েশন মূলত কাকে বলে? ডিফারেন্সিয়েশন হচ্ছে, একটু লক্ষ্য করো, এই যে তুমি নিচে যে ভ্যালুটা দেখতেছো এক্স, এক্স হচ্ছে চলক। যেমন এখানে যদি থাকতো ডিডি ওয়াই, এখানে ওয়াইটা হতো চলক। এখানে যদি থাকতো ডিডি জেড, জেডটা হইতো চলক। ঠিক আছে? তো ডিডি এক্স এক্স সমান সমান হচ্ছে 1। আচ্ছা, কয়েকটা সূত্র তোমাকে দেখাচ্ছি। মানে যেই চলক সেটাই যদি থাকে তাহলে আনসারটা হয়ে যায় 1। আচ্ছা, যেই চলক সেটা যদি না থাকে সেক্ষেত্রে কি হবে সেটা নিয়ে পরে আলোচনায় আসছি। তো আরেকটা জিনিস জানা থাকা দরকার আছে যে ডিডি এক্স এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার এন, ডিডি এক্স এক্স টু দি পাওয়ার এন সমান কত? ডিডি এক্স এক্স টু দি পাওয়ার এন সমান হচ্ছে পাওয়ারটা সামনে চলে আসবে, পাওয়ার থেকে 1 বিয়োগ হবে। এটা হচ্ছে লজিক। এই দুইটা লজিক আপাতত আমরা মনে রাখবো। আরেকটা লজিক জানা থাকার দরকার আছে, সেটা হচ্ছে ডিডি এক্স ইউভি। এই লজিকটা হচ্ছে এরকম, ইউ এটাকে কনস্ট্যান্ট ধরলাম, এখন এক্স এর সাপেক্ষে ভি কে ডিফারেন্সিয়েট করব, ডিডি এক্স ভি প্লাস ভিটাকে কনস্ট্যান্ট রাখলাম, এক্স এর সাপেক্ষে ইউ কে ডিফারেন্সিয়েট করব। এটা হচ্ছে তোমার ডিডি এক্স ইউভি একটা সূত্র। তো তিনটা লজিক আমি এখানে তোমার লিখে রেখেছি, 1 2
3টা। তো অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে। ছোট ছোট যে প্রশ্নগুলো আছে সেটা লেকচারটা শেষ হলে হয়তো বা থাকবে না। তারপরে কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে রেখে দিও। তো এখন এখানে তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে যে পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের বেলায় যার সাপেক্ষে তুমি ডিফারেন্সিয়েট করছো, আমি কিছুক্ষণ আগে বলেছি যে একটা সাপেক্ষে আরেকটা রাশির পরিবর্তন করা, একজনের সাপেক্ষে আরেকজনের পরিবর্তন, এটাই হচ্ছে মূলত ডিফারেন্সিয়েশন। তো এর সাপেক্ষে তুমি এর পরিবর্তন করতে চাও, ঠিক আছে? তো পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের বেলায় যার সাপেক্ষে সেটা যদি না থাকে, এখানে যেমন এক্স এর সাপেক্ষে এখানে যেমন এক্স ওয়াই আছে, তাহলে এখানে এক্স এর সাপেক্ষে আমরা এক্স কে ক্যালকুলেট করব, বাকি যেটা আছে, বাকি ওই চলক ছাড়া যা থাকবে সব কিন্তু কনস্ট্যান্ট। তার মানে এখানে ওয়াইটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা একটু মনে রাখতে হবে। পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের বেলায় ওই চলক ছাড়া বাকি যা থাকবে সব কনস্ট্যান্ট। আর টোটাল ডিফারেন্সিয়েশনের বেলায় তোমাকে যেটা মনে রাখতে হবে, টোটাল ডিফারেন্সিয়েশন যখন করবা, তুমি তো ডিডিএক্স দেখলেই বুঝবা তুমি টোটাল ডিফারেন্সিয়েশনের মধ্যে আছো। তাছাড়াও ম্যাথমেটিক্যালি অনেক এগুলার ব্যাখ্যা আছে। তো একটু লক্ষ্য করো, তুমি যখন টোটাল ডিফারেন্সিয়েট করবা তখন এইখানেও কিন্তু ওয়াই আছে। এটা কি? এখানে ওয়াইটা এক্স এর একটা ফাংশন, এক্স এর একটা ফাংশন হচ্ছে ওয়াই, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এখানে ওয়াইটা ছিল কিন্তু কনস্ট্যান্ট, কখন? পার্শিয়ালি যখন ডিফারেন্সিয়েট করতেছি। এখানে ওয়াইটা এক্স এর একটা ফাংশন, এটা মনে রাখতে হবে। মানে এখানে ওয়াইটাকে তোমার ফেলে দেওয়া যাবে না, এটা এক্স এর একটা ফাংশন। তার মানে ধরো এক্স এর আত্মীয়, আর এখানে ওয়াইটা এক্স এর আত্মীয় না, এমন করে চিন্তা করে রাখতে হবে। তো চলো আমরা টোটাল ডিফারেন্সিয়েশনটা আগে করে ফেলি। হ্যাঁ, টোটাল ডিফারেন্সিয়েশন একটু লক্ষ্য করো, ডিডিএক্স এক্স স্কোয়ার, এটাকে চলো আগে করি। তাহলে এক্স এর সাপেক্ষে যদি এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করি, তাইলে যে আনসারটা হচ্ছে যে পাওয়ারটা সামনে চলে আসে, পাওয়ার থেকে 1 বিয়োগ হয়ে যায়। তাহলে 2টা সামনে চলে আসবে, 2 থেকে 1 বিয়োগ হলে 1 থাকে, এক্স টু দি পাওয়ার 1 মানে এক্স আমরা লিখতে পারি। প্লাস একটু ভালো করে লক্ষ্য করো, ডিডিএক্স এক্স ওয়াই। তো আমরা তো এই যে ইউভির সূত্রটা ফেলে দিতে পারি। এই জন্য ফেলে দিতে পারি কারণ এখানে ওয়াইটা কিন্তু কনস্ট্যান্ট না, ওয়াইটা হচ্ছে এক্স এর একটা ফাংশন। তার মানে ওয়াইটাকেও এখানে কাউন্ট করতে হবে। তার মানে ডিডিএক্স এক্স ওয়াই, দ্যাট মিনস ডিডিএক্স ইউভি, এই সূত্রটা আমরা ফেলে দিতে পারি। তো সূত্রটা কেমন? এক্স কে প্রথমে কনস্ট্যান্ট রেখে দিব, তারপর এক্স এর সাপেক্ষে ওয়াই কে ডিফারেন্সিয়েট করব, দ্যাট মিনস ডিডিএক্স ওয়াই প্লাস ওয়াইটাকে পরবর্তীতে কনস্ট্যান্ট রেখে দিব, এক্স এর সাপেক্ষে এক্স কে ডিফারেন্সিয়েট করব। একটাকে কনস্ট্যান্ট রেখে দিব, এটা সাপেক্ষে এটাকে করব, বাকিটাকে কনস্ট্যান্ট রেখে দিব, এটা সাপেক্ষে এটাকে করব। আচ্ছা, এখানে লজিকটা লেখা আছে। তো আলটিমেটলি এটার যে রেজাল্ট হলো সেটা তুমি দেখলেই বুঝতে পারবা, 2x প্লাস এক্স dy ভাগ dx প্লাস এক্স এর সাপেক্ষে এক্স কে ডিফারেন্সিয়েট করলে উত্তর হচ্ছে 1, আমরা কিছুক্ষণ আগে দেখেছি। তো y ডট 1, দ্যাট মিনস আনসার হচ্ছে y, ঠিক আছে? তাহলে পরের লাইনটা আমি সুন্দর করে লিখতে পারি, 2x প্লাস এক্স dy ভাগ dx প্লাস y। তো আমরা কিন্তু মোটামুটি টোটাল ডিফারেন্সিয়েশনটা করে ফেলছি, একটা উত্তর কিন্তু চলে আসছে। এবার চলো পার্শিয়াল ডিফারেন্সিয়েশনটা একটু দেখি। পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের বেলায় কিন্তু আমরা একটা জিনিস কনফার্ম, ওয়াইটা হচ্ছে কনস্ট্যান্ট। পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের বেলায় ওয়াইটা হচ্ছে কনস্ট্যান্ট। আচ্ছা, পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের বেলায় ওয়াইটা হচ্ছে কনস্ট্যান্ট। ক্যামেরা মাঝে মাঝে হয় কি জুম আউট জুম ইন করে, আসলে অনলাইনে ক্লাস করা দেখা যায় আমাদের, যেমন আমার ক্লাস যারা করছো অনেকের নেটওয়ার্ক এরকম হতে পারে যে মাঝে মাঝে উঠানামা করতে পারে, কারণ তোমার এলাকার নেটওয়ার্কের সাথে এই এলাকার নেটওয়ার্ক কিন্তু এক না। সেক্ষেত্রে তুমি মাঝে মাঝে অস্পষ্ট দেখবা, ঝাপসা দেখবা। এই ছোটোখাটো ব্যাপারগুলো ওভারকাম করে তোমরা পরবর্তীতে ক্লাসটা আবার ধরো যেখানে প্রবলেম হলো সেখানে আবার একটু দেখে নিলা। এই অপরচুনিটিটা তো আছে লাইভ ক্লাসে, যেটা জুম ক্লাস হইলে হইতো না। তো যাই হোক, তুমি পরবর্তীতে আবার দেখে নিবা যেখানে প্রবলেম হয়েছে, নিশ্চয়ই সবার কাছে ঝাপসা লাগতেছে না। ওকে, তাহলে পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে ওয়াইটাকে কিন্তু আমরা বলতেছি ওয়াইটা কনস্ট্যান্ট। এই বিষয়টা ভালো করে বুঝলে তোমার অনেক ঝামেলা দূর হয়ে যাবে। তাহলে চলো আমরা ক্যালকুলেশন করি। তো এক্স এর সাপেক্ষে এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে হ্যাঁ আনসার তো একই, ডিডিএক্স ডেল ডেল এক্স, তো একই কথা আমি বললাম, আনসার এক। আনসার হচ্ছে এই যে ডিডিএক্স এক্স টু দি পাওয়ার এন, তার মানে পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার থেকে 1 বিয়োগ হবে, 1 বিয়োগ হলে থাকে 1, সো এক্স টু দি পাওয়ার 1 আর এক্স একই কথা। তো এখন এখানে কিছু নাই, দ্যাট মিনস 1 আছে।
ওকে প্লাস। তাহলে এবার এক্স এর সাপেক্ষে আমরা এটাকে ইউভির সূত্র ফেলতে পারি না, এই জন্যে এখানে ওয়াইটা এক্স এর একটা ফাংশন ছিল, কিন্তু এখানে ওয়াইটা কিন্তু কনস্ট্যান্ট। কেন? কারণ যখন পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করব তখন কিন্তু ওয়াইটা কনস্ট্যান্ট, আর তখন কিন্তু আমরা ডেল ডেল এক্স এগুলা লিখবো। তাহলে একটু লক্ষ্য করো, ওয়াইটা কিন্তু কনস্ট্যান্ট, তাহলে এক্স এর সাপেক্ষে ওয়াইটা কনস্ট্যান্ট যদি রেখে দেই, এক্স এর সাপেক্ষে এক্সকে যদি ডিফারেন্সিয়েট করি আনসার হচ্ছে 1। তাহলে আমরা বলতে পারি উত্তর হচ্ছে 2x প্লাস ওয়াই। তো একটা জিনিস নিশ্চয়ই তোমরা স্পষ্ট, পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের আনসারটা যা হলো, টোটাল ডিফারেন্সিয়েশনের আনসারটা কিন্তু তা হলো না। দুইটার মধ্যে উত্তরে কিন্তু পার্থক্য আছে। পার্থক্যটা কোথায় তুমি যদি একটু দেখতে পারো, যে এখানে আর এখানে দুইটা আনসারের মধ্যে পার্থক্যটা হচ্ছে যে এই জায়গায় এক্স ডিওয়াই ভাগ ডিএক্স এই অংশটুকু বেশি, এই অংশটুকু এখানে বেশি। তার মানে আমরা যদি কোনোভাবে এই যে এক্স ডিওয়াই ভাগ ডিএক্স সমান সমান 0 লিখে ফেলতে পারি, তাহলে কিন্তু 2x প্লাস ওয়াই এই আনসারটা চলে আসে। কিন্তু আমরা এটাকে চাইলেই কি 0 লিখতে পারি? এটা 0 হওয়ার মানে কি? হয় এটা 0, না হয় এটা 0। তাহলে মূলত আসলে কোনটা 0 সেটা একটু দেখি। এক্স তো 0 হইতে পারেই না, কারণ চলক কিভাবে 0 হবে? এক্স কিন্তু 0 হইতে পারে না। তাহলে কি 0 হয়েছে এখানে? এখানে তাহলে এই যে এক্স এর সাপেক্ষে তুমি এই কনস্ট্যান্টকে যদি ডিফারেন্সিয়েট করো, সেক্ষেত্রে কিন্তু আনসারটা 0। তার মানে এই যে চলকের সাপেক্ষে তুমি একটা ধ্রুবককে যখন ডিফারেন্সিয়েট করবা পার্শিয়ালি, তখন কিন্তু এটার আনসার হবে 0। তাহলে ডিওয়াই ভাগ ডিএক্স এর আনসারটা 0 হওয়াতে 0 আর এক্স গুণ করার পরে অটোমেটিক আনসারটা 0 হয়ে গেছে, কিন্তু এক্স কিন্তু এখানে 0 হইতে পারে না। এখানে তাহলে এই ওয়াইটা কনস্ট্যান্ট হওয়ার কারণে চলকের সাপেক্ষে ওই কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করার ফলে আনসারটা হয়ে গেছে 0। তো এখান থেকে শিক্ষার্থী বন্ধুরা যেটা শিখলাম, এই ভ্যালুটা 0 হয়ে গেল, আলটিমেটলি আনসার কিন্তু এটা। তো এই দুইটা জিনিসের নিশ্চয়ই স্পষ্ট করে আমি দেখিয়েছি, তোমরাও দেখেছো। স্পষ্ট জায়গাটা হচ্ছে যে ওয়াইটা এখানে কনস্ট্যান্ট, এখানে ওয়াইটা হচ্ছে এক্স এর একটা ফাংশন। আমি আশা করতেছি তোমরা খুব ভালোভাবে বুঝেছো। না বুঝলে পরবর্তীতে বিষয়টা দেখে নিবা, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা মনে রাখতে হবে। এখন যদি আমি তোমাকে জিজ্ঞেস করি, আমি মুছে ফেলছি, যে আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে তোমার নেবলা যে অপারেটরটা, তার মধ্যে কিন্তু এই যে ডেল ডেল এক্স এই অপারেটরগুলো আছে। তার মানে এটা মনে হয় পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করতে হবে। নেবলা অপারেটরের মধ্যে তুমি চাইলেই কিন্তু ডিডিএক্স দিতে পারবা না, কারণ যেভাবে ওটা গোছানো আছে সেভাবেই রাখতে হবে। তাহলে নেবলা অপারেটর সমান সমান আমরা দেখলাম ডেল ডেল এক্স, ডেল ডেল ওয়াই, ডেল ডেল জেড। তার মানে এই অপারেটরগুলো দেখলেই কিন্তু আমরা ডিফারেন্সিয়েশন তো করবই, লজিকগুলো তো একই, কিন্তু সেটা পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করব। হ্যাঁ, তাহলে এখন কথা হচ্ছে এই যে ডেল অপারেটর, এই ডেল অপারেটর দিয়ে ফিজিক্সের 3টা গুরুত্বপূর্ণ রাশি তৈরি করা হয়েছে। যেমন একটা নাম হচ্ছে গ্রেডিয়ান্ট, 3টা রাশি তৈরি করা হয়েছে। একটা নাম হচ্ছে গ্রেডিয়ান্ট, আরেকটার নাম হচ্ছে ডাইভারজেন্স, আরেকটার নাম হচ্ছে কার্ল। তো এখন এই 3টা রাশি কিন্তু এই নেবলা বা ডেল অপারেটর দিয়ে বা ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর দিয়ে তৈরি করা হয়েছে। তো এই ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর কিন্তু খুব মারাত্মক লেভেলের একটা বেনিফিট আছে, এটা কিন্তু ভেক্টরকে পরিচালনা করে, এই জন্য এর নাম হচ্ছে ভেক্টর অপারেটর। তাহলে এই যে গ্রেডিয়ান্ট দেখতেছো, ডাইভারজেন্স দেখতেছো, কার্ল দেখতেছো, এরা সবাই কিন্তু এই ডেল অপারেটরের সাহায্যেই তৈরি। হ্যাঁ, আমি এটাও বলেছি ভেক্টর চিহ্ন তোমরা না দিলেও কিন্তু এটা অপারেটর, দিলেও এটা অপারেটর, এটা মনে রাখতে হবে। তাহলে এখন এই 3টা রাশি তৈরি হয়েছে তোমার এই নেবলা অপারেটরের সাহায্যে। তো আমি তোমাদেরকে এখন গ্রেডিয়ান্ট নিয়ে একটু কথা বলছি। গ্রেডিয়ান্ট কাকে বলে সেটা তো একটু লক্ষ্য করো। গ্রেডিয়ান্ট, তো এটা বুঝার আগে তোমাকে একটা জিনিস বুঝতে হবে যে স্কেলার ক্ষেত্র, ভেক্টর ক্ষেত্র বলে একটা কথা আছে। স্কেলার ক্ষেত্র, ভেক্টর ক্ষেত্র। হ্যাঁ, নাম থেকে তুমি আসলে যেমনটা বুঝতেছো বিষয়টাও তেমনই। স্কেলার ক্ষেত্র, ভেক্টর ক্ষেত্র। যেমন গ্রেডিয়ান্ট, সে একটা স্কেলার ফিল্ডের মধ্যে হয়, মানে স্কেলার ফিল্ড। দুঃখিত, গ্রেডিয়ান্ট কিন্তু একটা স্কেলার ফিল্ডে হয়। আমি যদি তোমাকে আর একটু স্পষ্ট করে বলি, ক্ষতি নাই বরং লাভ আছে। গ্রেডিয়ান্ট স্কেলার ক্ষেত্রে হয়। গ্রেডিয়ান্ট নিজে কি সেটা পরে আসছি, গ্রেডিয়ান্ট একটা স্কেলার ক্ষেত্রে হয়। স্কেলার ক্ষেত্র বলতে কি বোঝায়? যেমন ধরো আমি যে রুমটাতে আছি, এই রুমে কিন্তু আলো জ্বলতেছে,
তুমি যদি জানতে চাও যে এই রুমের আলোর তীব্রতা কতটুকু, যেমন ধরো ফর এক্সাম্পল এটা একটা রুম হইতে পারে, এটা একটা রুমের এই জায়গা থেকে ধরো আলো জ্বলতেছে, তো এই রুমের আলোর তীব্রতা কত তুমি যদি জানতে চাও, তাহলে কিন্তু এটা একটা স্কেলার। আলোর তীব্রতা কত, এটা একটা স্কেলার। এখন তুমি এই জায়গা থেকে কি আলোর তীব্রতাটা মাপবা, এই জায়গা থেকে মাপবা, নাকি এই জায়গা থেকে মাপবা? যেই জায়গা থেকে মাপবা সেই জায়গা থেকে আলোর তীব্রতা মাপতে কিন্তু তোমার এই দিকে আসতে হবে, এই দিকে আসতে হবে, এই দিকে আসতে হবে। এই যে মনে করো রুমে আমি আলোর তীব্রতা মাপতেছি, এটা একটা স্কেলার ফিল্ড। হ্যাঁ, আলো কোন দিক থেকে মাপতেছি এটা দেখার বিষয় না, আলোর তীব্রতা কত এটা কিন্তু একটা স্কেলার। কিন্তু কোন দিক থেকে মাপবো, আমি কোন পয়েন্ট থেকে মাপবো, এটা কিন্তু ভেক্টর। তার মানে গ্রেডিয়েন্ট হয় স্কেলার ফিল্ডে, কিন্তু গ্রেডিয়েন্ট নিজে কিন্তু একটা ভেক্টর রাশি, কারণ কোন পয়েন্ট থেকে তুমি মাপতেছো সেই পয়েন্ট থেকে যখন তুমি আলো মাপবা তার মানে তোমাকে কোনো না কোনো দিকে আসতে হবে। তো এটা একদমই বেসিক কনসেপ্ট। এখন যদি তোমাকে আমি বলি যে স্কেলার ফিল্ড কি, এই যে তোমাকে বললাম একটা রুমে তুমি আলোর তীব্রতা মাপতে চাও, যেমন ধরো স্কেলার ফিল্ড, মনে করো আমি একটা ভ্যালু, যেমন মনে করো এম, এম ইকুয়াল আমি বললাম যে 3x² প্লাস 5xyz। এই যে আমি একটা ভ্যালু লিখছি, এম এর যে আমি একটা ভ্যালু লিখছি, এখন এম xyz তিনটা অক্ষ বরাবর এটা যদি আমি একটা মান দিয়ে দিই, মনে করো 0 1 1, এরকম যদি একটা মান দিয়ে দিই যে এক্স অক্ষ বরাবর এটার মানটা হচ্ছে 0, মানে ওয়াই অক্ষের ভ্যালুটা হচ্ছে 1, এক্স ওয়াই জেড এই তিনটা পয়েন্টের ভ্যালু দিয়ে দিলাম আমি। তুমি যদি এই ভ্যালুগুলো বসাও এখান থেকে কিন্তু একটা স্কেলার মান পাবা। যেমন আমি তোমাকে লিখে দিই, যেমন ধরো এটা এক্স এর মান 0, পুরোটা 0 হয়ে গেছে, এটা হচ্ছে এক্স এর মান 0, পুরোটা 0 হয়ে গেছে, যাই হোক এভাবে তোমার যাই হোক এখানে ফর এক্সাম্পল একটা ভ্যালু 0 হয়ে গেছে, এটা অন্য কিছু হইতে পারতো, আমি তোমাকে ফর এক্সাম্পল জাস্ট বোঝালাম যে একটা ভ্যালু পাবা তুমি। এই যে তুমি এখানে তিনটা পয়েন্ট বরাবর মান বসে তুমি যে একটা ভ্যালু পাইলা, ঠিক আছে? তো গ্রেডিয়েন্ট যেটা করে সর্বোচ্চ বৃদ্ধির হার প্রকাশ করে বা নির্দেশ করে, সর্বোচ্চ কতটুকু বৃদ্ধি পায় সেটা হার নির্দেশ করে। যেমন তোমার ডিফারেন্সিয়েশনই কিন্তু মূলত হচ্ছে একটা তোমার ডিফারেন্সিয়েশনই মূলত হচ্ছে পরিবর্তন, ঠিক আছে? পরিবর্তন নিয়ে কথা বলে। তো এখন আমি m ইকুয়াল টু বললাম 3x² প্লাস 5xyz, অথবা আমি যদি আরেকটু অন্য কিছু দিয়ে আরো সহজ করে তোমাকে বলার চেষ্টা করি, যেমন মনে করো কোনো একটা ভ্যালু m ইকুয়াল টু আমি বললাম যে 3x প্লাস 6y প্লাস 9z, আমি এরকম একটা স্কেলার ফিল্ড দিয়ে দিলাম যেখানে i j k অনুপস্থিত থাকবে, এটা কনফার্ম স্কেলার ফিল্ডে। আচ্ছা, কারণ i j k দিয়ে বোঝায় ভেক্টর। আচ্ছা, তো এখন গ্রেডিয়েন্ট কিন্তু হয় স্কেলার ফিল্ডে, যেমন নেবলা অপারেটরের সাহায্যে গ্রেডিয়েন্ট গঠিত হয়। তো এই নেবলা অপারেটরের সাথে আমি যদি এই যেই স্কেলার ফিল্ডে গ্রেডিয়েন্ট হয় সেই স্কেলার ফিল্ডটা লিখি, মাঝখানে কিচ্ছু দেওয়ার প্রয়োজন নাই, এই জিনিসটাকে বলে, এই যে জিনিসটা এটাকেই বলে গ্রেড এম, তার মানে এম এর গ্রেডিয়েন্ট, এটাকে বলে এম এর গ্রেড, মানে এম এর গ্রেডিয়েন্ট, এটাকে গ্রেড এম বলে, এম এর গ্রেডিয়েন্ট বলে, সংক্ষেপে বললাম আমি। আচ্ছা, তার মানে নেবলা অপারেটরের সাহায্যে তুমি একটা স্কেলার ফিল্ড যদি কানেক্ট করো সেক্ষেত্রে এটাকেই বলবা তুমি এম এর গ্রেডিয়েন্ট। তো এখন নেবলা অপারেটরের ভ্যালু হচ্ছে ডেল ডেল এক্স আই প্লাস ডেল ওয়াই জে প্লাস ডেল জেড কে। হ্যাঁ, এটা লেখার পরে তুমি যদি এম এর ভ্যালুটাকে এখানে লেখো যে 3x প্লাস 6y প্লাস 9z, আলটিমেটলি তুমি এখানে যে রেজাল্ট পাবা সেটা হচ্ছে x এর সাপেক্ষে তুমি x কে ডিফারেন্সিয়েট করো, আনসারটা কত? 1, তার মানে কি থাকছে 3, সাথে কি আছে i। x এর সাপেক্ষে y কে করলে 0, x এর সাপেক্ষে z কে করলে 0, কারণ পার্শিয়াল ডিফারেন্সিয়েশন একটু আগে আমরা দেখে এসেছি, প্লাস y এর সাপেক্ষে তুমি যদি x কে করো 0 পাবা, z কে করলে 0 পাবা, y কে যদি করো আনসার হবে 1, তাইলে 6 কে 6, সাথে আছে কি j ক্যাপ। z এর সাপেক্ষে এগুলাকে করলে তুমি 0 পাবা, শুধুমাত্র z কে করলে আনসার হবে 1, তার মানে 9 × 1 9, সাথে কিন্তু একটা একক ভেক্টর রয়ে গেছে। তো আমি মোটামুটি ক্যালকুলেশন করে ফেলেছি, ফাইনালি তুমি যেটা পেয়েছো তুমি নিশ্চয়ই দেখতে পারতেছো
যে এইখানে একটা ভ্যালু তুমি পাইছো। এখন এই যে ভ্যালুটা পাইছো তুমি, এটা দ্বারা বোঝাচ্ছে এক্স অক্ষ বরাবর এখানে একটা মান আছে, জেড অক্ষ বরাবর একটা মান আছে, ওয়াই অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর একটা মান আছে। তার মানে এই পয়েন্টগুলোতে গেলে তুমি বৃদ্ধিটা সর্বোচ্চ পাবা। এটাই মূলত গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট এটাই মূলত প্রকাশ করে। ঠিক আছে, সর্বোচ্চ বৃদ্ধির হার কত সেটা তুমি এটার মানটা যদি বের করতে পারো রুট ওভার দিয়ে 3 স্কোয়ার 6 স্কোয়ার 9 স্কোয়ার, তাহলে যে মানটা পাবা ওইটাই সর্বোচ্চ বৃদ্ধি। আর এই পয়েন্টগুলো দিয়ে তুমি বুঝতেছো এই পয়েন্ট থেকে তুমি যদি রুমের আলোর তীব্রতা মাপো তাহলে তুমি সর্বোচ্চ বৃদ্ধির হার পাবা। দিস ইজ কল গ্রেডিয়েন্ট। আর পরীক্ষায় নর্মালি এগুলা এই যে কোনো একটা স্কেলার ফিল্ডের গ্রেডিয়েন্ট বের করতে বলে। আর মজার বিষয় এখান থেকে আমরা দেখলাম যে গ্রেডিয়েন্ট কিন্তু নিজে একটা স্কেলার রাশি। গ্রেডিয়েন্ট যখন তুমি এম এর গ্রেডিয়েন্ট বের করলা সেটা কিন্তু একটা ভেক্টর হইলো, সরি গ্রেডিয়েন্ট কিন্তু একটা ভেক্টর রাশি। কিন্তু কেউ যদি জিজ্ঞেস করে যে গ্রেডিয়েন্ট কোন ফিল্ডে হয়, তখন কিন্তু তোমাকে বলতে হবে গ্রেডিয়েন্ট একটা স্কেলার ফিল্ডে হয়। ঠিক আছে, কিন্তু গ্রেডিয়েন্ট নিজে কিন্তু একটা ভেক্টর রাশি। আমি তোমাকে বলেছি যে কোন পয়েন্ট থেকে তুমি মাপবা সেটার উপর ডিপেন্ড করবে যে গ্রেডিয়েন্টের দিক কোন দিকে। আমি এটা শুরুতে দেখিয়েছিলাম। তাহলে গ্রেডিয়েন্ট হচ্ছে একটা ভেক্টর রাশি। আর এটা থেকে সর্বোচ্চ এই প্রশ্নগুলি হতে পারে, গ্রেডিয়েন্ট কি, স্কেলার ফিল্ড কি, কোন একটা স্কেলার ফিল্ডের গ্রেডিয়েন্ট কত, সর্বোচ্চ বৃদ্ধির হারটা কত, মানটা বের করে দেখাই দিবা। দ্যাট ইজ এই হচ্ছে গ্রেডিয়েন্ট। তো আমি একটু শিক্ষার্থী বন্ধুরা দেখতে চাচ্ছি যে আমার ক্লাস আসলে গ্রেড অফ আইএম, হ্যাঁ লিঙ্কন, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, তোমরা অনেকেই মনোযোগ দিয়ে ক্লাসটা দেখছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। মনোযোগ দিয়ে কোনো ক্লাস দেখলে সেটার বেনিফিট তুমি অবশ্যই পাবা। তাইলে এরকম করে তোমার এই চ্যাপ্টারে আরো আছে ডাইভারজেন্স, তারপরে আছে তোমার ডাইভারজেন্সের পরে আছে কি বলে এটাকে তোমার কার্ল। তো মোটামুটি অনেকটুকু সময় হয়ে গেছে, এখন ডাইভারজেন্স কার্ল ওগুলা নিয়েও কথা বলা যেত আসলে, কিন্তু টাইমটা অনেকটাই হয়ে গেছে। শিক্ষার্থী বন্ধুরা আজকে এতটুকুই, ক্লাসটা থাক। তোমার এই ন্যাবলা অপারেটরের সাহায্যে পরবর্তী ক্লাসে তোমাদের হয়তো বা ডাইভারজেন্স কার্ল এগুলো বুঝিয়ে শেষ করে পরবর্তীতে আমরা ম্যাথমেটিক্স নিয়ে কথা বলবো। সে পর্যন্ত সবাই তোমরা ভালো থাকবে, তোমাদের জন্য শুভকামনা, এবং আমার জন্য দোয়া করবে। তোমাদের জন্য অনেক দোয়া করি তোমরা যাতে ঠিকঠাক পড়াশোনায় মনোযোগ দিয়ে পড়াশোনাগুলো ভালো করে করতে পারো। শিক্ষার্থী বন্ধুরা তোমাদের শুভকামনা জানিয়ে আমি আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।